250 টাকা করে। এটা কোন জায়গার মাছ? এটা বরিশালি মাছ। এগুলো পিস 1100। এটা একদম 2400, একদম 1700 টাকা কেজি রাখা। এটা 900 টাকা রাখা যাবে আপনাদের। একটা ফ্রেশ মাছ নিজে দেখে কিনে তার সামনে কেটে ভেজে খাওয়ার যে একটা আলাদা মজা, এটা না আসলে এখানে কেউ বুঝবে না। শুধু বলার জন্য বলা নয়, ইলিশ মাছ ভালোবাসে না বাংলাদেশে মনে হয় এমন মানুষ 1% খুঁজে পাওয়া কষ্ট হবে। আজ আমরা চলে এসেছি ইলিশের স্বর্গরাজ্য মাওয়া ঘাটে। আজকের জার্নিটা একটু ভিন্ন রকম ছিল। ঢাকা থেকে ট্রেনের রোমাঞ্চকর যাত্রা, কিছুটা পথ এক্সপ্রেসওয়ে ধরে বাস জার্নি, আর তারপর এই রাজকীয় আয়োজন। আজকের ভিডিওতে থাকছে মাওয়া ঘাটের আসল ইলিশের আদ্যপ্রান্ত, আর বিকেলের পদ্মা নদীর নিচ দিয়ে নৌকা ভ্রমণের এক অন্যরকম অনুভূতি। চলুন শুরু করা যাক। পদ্মা নদীতে এই নৌকাতে ঘুরতেছি, এটা ভালো লাগতেছে। বন্ধুরা, ট্রেনে করে ঢাকা থেকে যাচ্ছি মাওয়া ঘাট। অনেকেই জানেন না, ঢাকা থেকে কিন্তু সরাসরি ট্রেন যুগেও পদ্মা নদীর মাওয়া ঘাটে যাওয়া যায়। মাওয়া ঘাট যেমনি পদ্মা নদীর সুস্বাদু ইলিশের জন্য বিখ্যাত, তেমনি কিন্তু পদ্মা নদীর সৌন্দর্য দেখতেও প্রতিদিন অনেক দর্শনার্থী এবং পর্যটক সেখানে ভিড় জমান। একটি ডে আউটের জন্য আমরাও যাচ্ছি। মেট্রো রেলে করে আমরা মতিঝিল নামবো, সেখান থেকে কমলাপুর রেল স্টেশনে গিয়ে কমলাপুর থেকে মাওয়া ঘাটে যাব, এবং আপনারাও কীভাবে আমাদের মতো সুন্দর করে এই ট্যুরটি দিতে পারেন তার সম্পূর্ণ বিস্তারিত থাকছে আজকে ভিডিও জুড়ে। চলুন বন্ধুরা, ঘুরে আসি মাওয়া ঘাট থেকে। সাধারণত ঢাকার গুলিস্তান থেকে সরাসরি বাসে করেই মাওয়া ঘাটে যাওয়া যায়, তবে আমাদের আজকের প্ল্যানটা ছিল একটু ভিন্ন। আমরা উপভোগ করতে চেয়েছিলাম ট্রেনের রোমাঞ্চ, আর তাই আমাদের আজকের প্রথম গন্তব্য ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন। এই উদ্দেশ্যেই ঢাকার উত্তরা থেকে আমরা চড়ে বসলাম মেট্রো রেলে। গন্তব্য মেট্রো রেলের শেষ স্টপেজ মতিঝিল। মেট্রো রেলে চড়ে আমরা চলে এসেছি মতিঝিল। এখান থেকে একটা রিক্সা নিব, রিক্সা নিয়ে আমরা সরাসরি চলে যাব কমলাপুর রেলওয়ে স্টেশনে। মতিঝিল নেমে আর দেরি করলাম না, একটা রিক্সা নিয়ে সোজা রওনা হলাম কমলাপুর রেলওয়ে স্টেশনের দিকে। জ্যাম না থাকায় আনুমানিক 10 মিনিটের মধ্যেই আমরা চলে এলাম কমলাপুর। একটা দরকারি তথ্য আপনাদের দিয়ে রাখি, কমলাপুর থেকে মাওয়া যাওয়ার জন্য নকশিকাথা নামে একটি কমিউটার ট্রেন রয়েছে। এটি প্রতিদিন আনুমানিক সকাল 11টা 20 মিনিটে কমলাপুর থেকে ছেড়ে যায় এবং দুপুর 1টার দিকে মাওয়া পৌঁছায়। ভাড়া মাত্র 60 টাকা। তবে এই ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যায় না, সরাসরি স্টেশন কাউন্টার থেকেই কাটতে হয়। বলতে পারেন অনেকটা লোকাল ট্রেনের মতোই। কিন্তু মজার ব্যাপার হলো, এই ট্রেনের খবরটা আমার আগে থেকে জানা ছিল না, তাই আমি মাওয়া যাওয়ার জন্য আগের দিন রাতেই ঢাকা থেকে বেনাপোলগামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের টিকিট বুকিং করে রেখেছিলাম। আমরা এখন 14 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি কমলাপুর রেল স্টেশনে। আমরা নির্দিষ্ট সময়ের বেশ কিছুক্ষণ আগে চলে এসেছি। আর আজকে আমার ভ্রমণ সঙ্গী হয়েছেন আমার বড় ভাইয়া আশরাফুল হাসান ভাইয়া। তো ভাইয়া, একটা ব্যতিক্রমধর্মী জার্নি করতেছি। ট্রেন জার্নি তো ভালো লাগে? আলহামদুলিল্লাহ, ট্রেনের জার্নি অনেক ভালো লাগে। এর আগেও আমি কক্সবাজার সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছি, যদিও ট্রেনে মাওয়া ঘাটে যাওয়া হয়নি। আজকে প্রথম যাচ্ছি, দেখি কেমন লাগে, এক্সপিরিয়েন্স পরে আবার শেয়ার করবো নতুন করে। আচ্ছা বন্ধুরা, মনে হচ্ছে ভালোই হবে আমাদের যাত্রাটি। চলুন একসাথে উপভোগ করি। আর কিছুক্ষণ পরে হয়তো আমাদের ট্রেন আসবে। 10:45-এ আমাদের ট্রেন আসার কথা। আমরা কিন্তু মোটামুটি 40 মিনিট আগেই আমাদের প্ল্যাটফর্মে এসে উপস্থিত হয়েছি। আমরা সিটে এসে বসলাম অবশেষে। তো কিছুক্ষণের ভিতরেই হয়তো আমাদের যাত্রাটি শুরু হবে। এই ট্রেনটি আমাদের নামিয়ে দেবে মাওয়ার ঠিক পরের স্টপেজ ভাঙ্গা জংশনে। কমিউটারের তুলনায় এখানে ভাড়া অনেকটাই বেশি পড়ছে, 260 টাকা করে। তবে খরচ কিছুটা বেশি হলেও আরামদায়ক ভ্রমণের দিক থেকে আমাদের আজকের এই যাত্রাটা কিন্তু সত্যিই চমৎকার হতে যাচ্ছে।
সবুজ গ্রামের পর গ্রাম পেরিয়ে দুর্দান্ত গতিতে আমাদের রূপসী বাংলা এক্সপ্রেস ছুটে চলেছে ভাঙ্গা জংশনের উদ্দেশ্যে। ট্রেনের জানালার বাইরে তাকাতে মনে হলো নকশিকাথা কমিউটারে না উঠে এই ট্রেনে আসাটা আসলে একটা দারুণ সিদ্ধান্ত ছিল। পুরো মুহূর্তটা ছিল উপভোগ করার মতো। আর এর কিছুক্ষণের মধ্যেই আমরা উঠে গেলাম স্বপ্নের পদ্মা রেল সেতুতে। ট্রেনের ভেতরে বসে জানালা দিয়ে পদ্মা নদীর ঢেউ আর রেল লাইনের ঝকঝক সবকিছু মিলেমিশে যেন একাকার। এখন তো আমরা পদ্মা সেতু পার হচ্ছি, প্রচুর শব্দ করছে পুরো ট্রেনটি, আর পুরো বিস্তৃত নদী দেখে সত্যি অসাধারণ লাগছে। আপনারা যদি ঢাকা থেকে মাওয়াঘাটে আসতে চান সরাসরি কিন্তু আপনারা মধুমতি এক্সপ্রেস, যেটা বিকাল 3টা বাজে ছেড়ে নির্দিষ্ট সময়ে এসে মাওয়া নামিয়ে দেয়। আর একটি সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো নকশিকাথা কমিউটার ট্রেন, সেটি কিন্তু 11টা 20 মিনিটে কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যায় এবং মাওয়াঘাটে আপনাকে নামিয়ে দিবে 12টার আশেপাশে। সেটার ভাড়াও কম। তো বন্ধুরা, এখন আমরা এখান থেকে একটি বাস যোগে আবার মাওয়াঘাটে যাব। ট্রেন থেকে নেমে আমরা ওপারে যাওয়ার জন্য এক্সপ্রেস ওয়ের এই অংশে থাকা ছোট্ট একটা ব্রিজের নিচ দিয়ে পার হলাম। একদম নতুন জায়গা, তাই অনুভূতিটাও ছিল সম্পূর্ণ নতুন। ভাঙা নামার পর আমরা এখান থেকে মাওয়া যাওয়ার জন্য কোনো লোকাল বাস পাচ্ছিলাম না। এখান দিয়ে প্রচুর অটো চলে স্থানীয়। তো একটি অটোতে চড়ে মালিগ্রাম বাজার থেকে একটু সামনে ওইখান থেকে নাকি বাস পাওয়া যায়, সেখানে যাচ্ছি। আপনারা যদি আমাদের মতো রূপসী বাংলায় আসেন তাহলে কিন্তু আপনাদেরও মোটামুটি এই রুটটাই ফলো করতে হতে পারে। আর আমি আগেও বলেছি, আবারও বলছি, কমিউটার ট্রেনে যদি মাওয়া এসে নামতে পারেন তাহলে কিন্তু সেটাই ট্রেনে মাওয়া ভ্রমণের পূর্ণাঙ্গতা দেবে। যেই কথা সেই কাজ, অটোরিকশা ধরে শুরু হলো আমাদের আবার বাস যাত্রা। মাঝে মাঝে এরকম বাউন্ডলে ঘোরাফেরা বেশ ভালোই লাগে। লোকাল বাসে যাচ্ছি, সব পরিবেশ দেখছি, বিভিন্ন অপরিচিত জায়গাগুলোতে নামছি, সব মিলিয়ে খুবই ভালো লাগছে আজকে জার্নিটা। একদিকে চমৎকার আবহাওয়া, অন্যদিকে দেশের আইকনিক মসৃণ এক্সপ্রেসওয়ে। রাস্তার দুপাশে সারি সারি নাম না জানা চমৎকার ফুলের গাছ। সত্যি বলতে বাসের এই জার্নিটাও আমাদের কাছে এক কথায় অসাধারণ লেগেছে। আর এভাবেই এক্সপ্রেসওয়ের সৌন্দর্য উপভোগ করতে করতে পদ্মা সেতু পার হয়ে আমরা অবশেষে পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত মাওয়া টোল প্লাজা বাস স্ট্যান্ডে। ভাঙা থেকে মাওয়াঘাট পর্যন্ত আবার বাসে আসতে আমাদের জনপ্রতি ভাড়া লাগলো 100 টাকা করে। আমি লোকালদের জিজ্ঞেস করেছিলাম কত টাকা অরিজিনাল ভাড়া, অনেকে বললো 100-150, যার কাছ থেকে যা রাখতে পারে। আবার এখানে আসার পর আমরা একটা লোকাল অটো নিয়ে মাওয়াঘাটের দিকে যাচ্ছি পদ্মার ইলিশ খাওয়ার জন্য। তো এইখানে লোকাল যে অটো ভাড়া সেটা হচ্ছে জনপ্রতি 20 টাকা করে। আমরা আসলে সিরিয়ালের জন্য বসে না থেকে আমরা একটি অটো নিয়ে ঘাটের দিকে যাচ্ছি। আমাদেরকে বললো ভাই 10 টাকা করে বাড়িয়ে দিন, ওইরকম 30 টাকা দিয়ে আমরা যাচ্ছি জনপ্রতি আর কি। তো ভালোই লাগছে, সব মিলে আজকের আবহাওয়াটাও ভালো, আর এই দিকের পরিবেশ সত্যি সুন্দর, আর সবগুলো রাস্তা অনেক উন্নত মানের। ভর দুপুরে এসে মাওয়াঘাটে, এটা হচ্ছে কাঁঠালবাড়ি যেই নতুন ঘাট হয়েছে সেটি। আর আজকের মোটামুটি রোদ ছায়া এরকমই আবহাওয়া, এখন কিন্তু আবার রোদ নেই, আবার রোদ উঠছে। আর এখানে আসার পর কিন্তু প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট চারপাশ থেকে ডাকাডাকি করে, অনেক ক্ষেত্রে আনইজিও লাগে বিষয়টা। কিন্তু আপনার এখানে আসার পর একটু ঘুরবেন, দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে কিনতে হবে। জানি না আমাদের ভাগ্যে কি আছে, আমরাও প্রথমবার খাওয়ার জন্য আসলাম এখানে। তো কিছুক্ষণ ঘুরে তারপরে 2-1টা দোকানে যাচাই বাছাই করে আমরা খাওয়ার চেষ্টা করব। এখন ওনারা
যদি সৎ থাকেন তাহলে ভালো কিছু দেবেন, আর যদি 2 নম্বরই করে আসলে সব ক্ষেত্রে কিন্তু ধরা সম্ভব হয় না। তো যাই হোক, এই যে একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, আর পেছনে ছোট ছোট নৌকা রয়েছে, নৌকা নদীর পাড়ে বাঁধা, অনেক সুন্দর। আর রোদ ছায়ার কিন্তু বাতাস বইছে এখানে, বিভিন্ন খেলনার দোকান এখানে রয়েছে। এখানকার র্যান্ডম একটি মাছের দোকানে ঢুকে পড়লাম। দেখলাম আমাদের মতো অন্য কাস্টমারদের মাছ দেখাচ্ছেন দোকানদার। আনুমানিক 400 থেকে 500 গ্রাম ওজনের ইলিশ মাছের পিস চা হচ্ছিল 1300 থেকে 1400 টাকা। ভাই কেজিতে কি বিক্রি করেন? করেন না, পিস হিসেবে কেজিতে করি। আচ্ছা, আমরা 1 কেজি ওজন একটা নিলে কত পড়বে দাম? 2500 কেজি প্লাস, 1 কেজি প্লাস হবে না? একটি দোকানে জিজ্ঞেস করলাম 2500 টাকা কেজি চাওয়া হলো। দেখি আরো 2-1টা দোকানে জিজ্ঞেস করে যে একটু কমের ভিতরে পাওয়া যায় কিনা। ভাই আমাদের একটু ইলিশ মাছ দেখান। কেজি বিক্রি করেন না? পিস হিসেবে বিক্রি করেন? আমরা যদি কেজি নেই তাহলে কিরকম দাম পড়বে? 1 কেজির ওজনে হবে? আমরা খেতে আসছি, আমরা খেতে চাই, ফেরত যেতে চাই না। একটা আছে এই মাছ, রেগুলার কেজি রাখবো আপনার 2600 টাকা, একদম পড়বে 2600। ভাই এটা আসলে অরিজিনাল কোন জায়গার? পদ্মা চাঁদপুরের মাঝামাঝি তেরমোহনার মাছ এগুলো। এটা একটু সাইজে ছোট যদিও। আচ্ছা, এইটা কত করে কেজি? 1900 টাকা করে। 1900 টাকা কেজি। এইটা কোন জায়গার মাছ? এটা বরিশালের মাছ। এগুলো কত করে পিস বিক্রি করেন? এগুলো পিস 1100। এখানে 3 ধরনের ইলিশ মাছ দেখানো হলো আমাদের। আগের দোকানের তুলনায় এখানের দামটা একটু সাশ্রয়ী মনে হচ্ছে। কিছুক্ষণ দামাদামি করে 400 থেকে 500 গ্রাম ওজনের মাছগুলো পিস একদম চাওয়া হলো 900 টাকা। 800 থেকে 900 গ্রাম ওজনের মাছগুলো কেজি একদম 1700 টাকা। আর আমার পছন্দ হয়েছিল যেই মাছটি, সেটির ওজন 1200 গ্রাম। এটি দামাদামি করে ঠিক করলাম 2200 টাকা কেজি। প্রায় 1200 গ্রাম। 1200 গ্রাম 2300 টাকা করে ধরছে, তাতে আপনার 2760 টাকা আসে। আপনি এটা 2100 টাকা করে দেবেন। আমার কিনা আছে 2200 করে মাছ, 100 টাকা লাভ দিচ্ছে। আচ্ছা, আপনি 2200 করে ধরেন। 2640 টাকা। আমরা এই যে এই মাছটি নিলাম, যদিও আমরা তিনজনের জন্য কিন্তু এই মাছটি অনেক বড়ই, প্রায় 1200 গ্রাম ওজন এটি। তো এটি 2200 টাকা করে কেজি পড়লো আমাদের। আর হচ্ছে টোটাল দাম পড়েছে এটার 2600 টাকা। তো আমরা 3 জন, আমার ভাইয়া বলছিলেন যে 3 জনের জন্য এত বড় মাছ নেওয়ার প্রয়োজন নেই। তারপরে ভাবলাম মামা যেহেতু এসেছি, তৃপ্তি করেই খেয়ে যাই। প্রতিদিন আসলে এইসব জায়গায় আসা হয় না, ঘোরা হয় না। তো আপনারা চাইলে কিন্তু এরকম কেজি দরে কিনে নিতে পারেন। আসলে জানি না এটা কি কিনে ঠকলাম নাকি জিতলাম। এখানে দাঁড়িয়ে যে মাছ নাড়াচাড়া করছি, তো এখান থেকে কিন্তু ইলিশ মাছের ঘ্রাণ আসছে এবং সাথে সরিষার তেলের যে ঝাঁজ নাকে আসছে। ডিম আছে মাছে, তো ইলিশ মাছের ডিম ভাজা তো খুবই মজাদার। আর এখানে মাছ ভেজে খাওয়ার যে পরিবেশটা, এটা অত্যন্ত সুন্দর। তো সারাদিনের ক্লান্তি শেষে মনে হচ্ছে ভালোই একটা দুপুরের ভোজ হবে আমাদের। আসলে এখানে যারা আসে নাই তাদেরকে আসার জন্য আমন্ত্রণ জানাই। কারণ হচ্ছে যে একটা ফ্রেশ মাছ নিজে দেখে কিনে তার সামনে কেটে ভেজে খাওয়ার যে একটা আলাদা মজা, এটা না আসলে এখানে কেউ বুঝবে না। ঠিক আছে, এর আগেও আমি 4 বার আসছি এখানে, তো এখন আবার আসলাম, 5ম বার এখানে আসা হলো। মানে আমরা যে মাছটা নিচ্ছি, আশা করি খাবারটা খুবই ভালো হবে। এখানে দেওয়া হয়েছে ধনিয়া পাতা, কুচি পেঁয়াজ, মরিচ এবং লবণ আর ইলিশের তেলটা। ইলিশ মাছের তেল, ধনিয়া পাতা সব দিয়ে মাখানো হচ্ছে। জি, আমি একটু হাতে নিয়ে দেখতে পারি? অবশ্যই ভাইয়া, দেখতে পারেন। এক কথায় অসাধারণ। শুধু বলার জন্য বলা নয়, ইলিশ মাছ ভালোবাসে না বাংলাদেশে মনে হয় এমন মানুষ 1% খুঁজে পাওয়া কষ্ট হবে। অনেকে হয়তো বা শারীরিক অসুস্থতার কারণে এটা বাদ দিতে পারেন, কিন্তু স্বাদের দিক দিয়ে
এটাকে অ্যাভয়েড করার উপায় নেই। আর বাংলাদেশের পরিচয় বহন করে আমাদের এই পদ্মা নদীর ইলিশ। আর এই ইলিশ মাছের লেজ যখন ভর্তা হয়ে হাতে আসে বা প্লেটে আসে, তখন সেই খাবারের স্বাদ অন্য মাত্রায় চলে যাবে, এটাই তো স্বাভাবিক। এবার পালা পদ্মার তীরে বসেই ইলিশের আসল স্বাদ নেওয়ার। মাছটা এত চমৎকার করে ভাজা হয়েছিল যে দেখেই জিভে জল চলে আসছিল। আমরা যে রেস্টুরেন্টে বসেছিলাম সেটি একদম পদ্মা নদীর তীর ঘেঁষেই গড়ে উঠেছে। এখানে বসেই দূরে দেখা যাচ্ছিল বিশাল পদ্মা সেতু। গ্রীষ্মের তপ্ত রোদে পদ্মা পাড়ের এই নির্মল হাওয়া, তার সাথে গরম ধোয়া ওঠা সাদা ভাত আর পদ্মা নদীর চকচকে ইলিশ, সব মিলিয়ে দারুণ একটা মধ্যাহ্নভোজ চললো আমাদের। এটা হচ্ছে লেজ ভর্তা। সবার আগে লেজ ভর্তাটাই খেতে চাই, দারুণ। আর মাছটি বড় যেহেতু, এই মাছে কিন্তু পরিপূর্ণ ঘ্রাণও পাচ্ছি। মাছ কেমন? ভালো। এত ভর দুপুরে আসার কারণে চাইলেও কিন্তু দোলনায় বেশিক্ষণ বসে থাকতে পারছি না, খুবই রোদের তাপ লাগছে। আর এখানে চমৎকার সুন্দর সুন্দর আরও বেশ কিছু বসার জায়গা রয়েছে, কিন্তু আমাদের দুপুরে খাওয়া শেষ করে আমাদের এখন উঠতে হচ্ছে। আর পদ্মা নদীতে ছোট ছোট স্যালঞ্জ চালিত ট্রলার চলছে, সেই ট্রলারগুলো উপভোগ করে বিকেলের আগ মুহূর্তে আবার ঘাটে ফিরতে চাই। তো এখন আমরা উঠছি। তো চলুন বন্ধুরা, এখন আমরা পদ্মা নদীর ট্রলার ভ্রমণ করে আসি। এখানে যে রিল্যাক্স বেডগুলো রয়েছে, এখানে বসে পদ্মা নদীর ঢেউ উপভোগ করা যায়। তো পানি কিন্তু এখনও ওইরকমভাবে আসেনি, যার কারণে ঢেউ এখনও খুব কম। কিছুদিন পর কিন্তু এখানে পানি চলে আসবে। তো বিকেলের সময় এখানে বসে বা শুয়ে ঢেউ উপভোগ করতে পারেন, কিন্তু প্রতি ঘন্টায় এখানে প্রতিটি বেড আবার 50 টাকা করে ভাড়া দিতে হবে। মধ্যাহ্নভোজ শেষে খানিকটা সময় বিশ্রাম নিয়ে বিকেলের দিকে আমরা হেঁটে নদীর তীরের দিকে গেলাম। দেখলাম এখানে বেড়াতে এসে অনেকেই পদ্মা নদীতে গোসলের আনন্দে মেতে উঠেছেন। আপনারা কি ঘুরতে এসেছেন? জি, এই যে সারাদিন বলতে আমরা আসলাম ঢাকা থেকে, এখন আমরা গোসল করতেছি, গোসল করার পর এখন খেলবো আবার। আচ্ছা। খেলার পর আবার গোসল করবো, গোসল করার পর খাওয়া দাওয়া করবো, করে ইনশাল্লাহ চলে যাব। কতজন এসেছেন? আমরা আসছি 13 জন। 13 জন। খুব মজা করছেন মনে হয়, একেবারে বালু দিয়ে পুরো গা ভরে জি। গেছে। যদি বাংলাদেশি হন তাহলে পদ্মা, যমুনা, মেঘনা, সরস্বতী এইগুলির আপনার মধ্যে থাকতে হবে। আচ্ছা, ওই যে আপনার সবাই মনে হয় অনেক ফ্রেন্ডলি মনে হচ্ছে। হ্যাঁ, আমি ওদের চাচা হই। মজা করছেন। আমার সব এগুলি ভাতিজা ফ্রেন্ড। আচ্ছা আচ্ছা, এক একজন এক এক বয়সী। ওনাদের চাচার সাথে কথা বললাম, কিন্তু আবার এখানে চাচার সাথে ভাতিজারা রয়েছে। সবাই কিন্তু ভাতিজা আর চাচা বন্ধুত্বের সম্পর্ক। আর উনি বলছিলেন পদ্মা নদীর পাড়ে যদি না আসি তাহলে বাঙালিয়ানা কিসে আর হলো। তো যারা আছেন পদ্মা নদীর আশেপাশে, তারা একটি দিনের জন্য হলেও এই মাওয়া ঘাট ঘুরে যাবেন, পদ্মা সেতু দেখে যাবেন এবং পদ্মা নদীর ইলিশ খেয়ে যাবেন। আর যদি সুযোগ হয় ওনাদের মতো করে এরকম পদ্মা নদীর পাশে এসে হই হুল্লোড় করতে করতে একটা দুপুর এখানে কাটিয়ে যেতে পারেন গোসল করে। এখন আমি দাঁড়িয়ে আছি পদ্মা পাড়ের যেই স্যালঞ্জ চালিত ট্রলারগুলো, সেগুলোর একটির উপরে। এখানে কিন্তু এই ট্রলারগুলো যাত্রীদের ডেকে ডেকে তুলছে যে 100 টাকার বিনিময়ে ওই তো পদ্মা সেতু দেখা যাচ্ছে এখান থেকে, ওই পদ্মা সেতুর নিচ দিয়ে ঘুরে আনবে। তো আসলে নৌকা ভ্রমণ তো সবারই ভালো লাগে, এরকম অনেকেই এসেছে, আমরাও এসেছি। আমার ইচ্ছা ছিল আমি পদ্মার পাড়ে আসলে আমি এরকম নৌকা ভ্রমণ করার ট্রাই করব। তো এটা দীর্ঘ সিরিয়ালের জন্য বসে থাকতে হয়। অনেকগুলো চেয়ার দেওয়া রয়েছে, সবগুলো চেয়ার ফুল হলে তারপর আবার যাবে। এছাড়াও আপনারা চাইলে কিন্তু মনের মতো করে রিজার্ভ নিয়েও ঘুরতে পারেন। এখানে কিন্তু অনেকেই এসে বসে আছে এরকম। আর এখানে অনেকগুলো এরকম স্যালঞ্জ চালিত ট্রলার রয়েছে। আর ওই পাশে দুটি শিপও দেখা যাচ্ছে। প্রায় বেশ কিছুক্ষণ অপেক্ষার পর যখন যাত্রী পূর্ণ হলো, তখন স্যালঞ্জিন চালিত ট্রলারটি পদ্মা অভিমুখে যাত্রা শুরু করলো। স্যালঞ্জিন চালিত ট্রলারটি আমাদের নিয়ে ছুটে চলেছে। এখান থেকে কিন্তু পদ্মার পাড়গুলো দেখা যাচ্ছে। আসলে
পার ঘেঁষে যাচ্ছে এটি। সামনে হচ্ছে পদ্মা সেতু, পদ্মা সেতুর নিচ দিয়ে এটি হয়তো বা যাবে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে পদ্মা নদীতে কিন্তু চর পড়ে গেছে। তো এই দীর্ঘমেয়াদী এই চরের প্রভাবে কিন্তু নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে এবং হতে পারে। পদ্মায় যেভাবে চর দেখা যাচ্ছে, ব্রিজের নিচে যে অবস্থা, এটা যদি সরকার কোনো পদক্ষেপ না নেয় তাহলে পরিবেশের ব্যাপক একটা বিপর্যয় ঘটতে পারে। নদীর গতিপথ পরিবর্তন হওয়ার কারণে গ্রামের পর গ্রাম ভেসে যাওয়ার বা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আমি মনে করি। পদ্মা নদীর আলতো ঢেউ, নির্মল বাতাস আর নদীর জলে আশ্রে পড়া ঝকঝকে রোদ, সব মিলিয়ে দারুণ একটা বোট রাইড শুরু হলো আমাদের। খুব কাছ থেকে পদ্মা সেতু দেখে আমার ভীষণ ভালো লাগছিল। এই মুহূর্তে কিন্তু আমরা ঠিক পদ্মা সেতুর নিচ দিয়ে যাচ্ছি। কত বড় এক একটা পিলার দেখুন, দূর থেকে কিন্তু বোঝা যায় না এটার পুরুত্ব এবং এটার যে সাইজ বিশাল বড়। এগুলোকে স্প্যান বলে। এটা পিলার নাম্বার হচ্ছে 3। এরকম প্রত্যেকটা পিলারের দেওয়া আছে নাম। এখানে অনেকগুলো পিলার রয়েছে। এই মুহূর্তে আমার সঠিক নাম সংখ্যা মনে পড়ছে না কতগুলো পিলার আছে, কিন্তু অসংখ্য পিলার রয়েছে। প্রায় 6.18 কিলোমিটার সম্ভবত এই পুরো সেতুটার দৈর্ঘ্য। খুবই অসাধারণ একটি যাত্রা মনে হচ্ছে। কিন্তু একটা বিষয়, পদ্মা সেতুর ব্রিজের নিচ দিয়ে ঠিক চর পড়ে যাচ্ছে। এই চরের কারণে কিন্তু নদীর গতিপথ পরিবর্তিত হয়ে লোকালয়ে কিন্তু নদী ভাঙতে পারে। এটা আর কি একটা পরিবেশ বিপর্যয়ের লক্ষণ বলা যায়। আর এর জন্য কিন্তু বিভিন্ন ড্রেজিং মেশিন দিয়ে বিভিন্ন জায়গায় ড্রেজিংও করা হচ্ছে। আমরা ভালোই ঘুরে আসলাম, ভালোই লাগলো। কিন্তু যাওয়ার সময় দেখলাম যে পানি অনেক নিচে ছিল। ওই সিঁড়ি দিয়ে হেঁটে আসলাম, এখানে ছেলেরা ফুটবল খেলছিল। আমরা হয়তো 15 থেকে 20 মিনিট ঘুরেছি। এর ভেতরে জোয়ারের পানি একেবারে কোথায় চলে গিয়েছে দেখুন, ওই যে একেবারে যেখান থেকে ঢালু বেয়ে হেঁটে নেমে এসেছিলাম ওইখানে। তো আর তো নৌকা তো যাচ্ছে না, এখন পানি পাড়িয়ে হয়তো সবাইকে যেতে হবে। অবশেষে ফেরানো সম্ভব হলো। আরেক নৌকার ভিতর দিয়ে নামতে পারলাম। কয়টা নৌকা পার হতে আল্লাহ জানে। একেবারে একরাশ নির্মল অনুভূতি চোখে মুখে আর মনে মেখে সন্ধ্যার আগেই আমরা ট্রেন ধরার জন্য রেল স্টেশনে ফিরলাম। প্রথলির সূর্য তখন পশ্চিমে হেলে পড়েছে। একরাশ মুগ্ধতা আর স্মৃতিময় একটা দিনের পরিশেষে আবার দুর্দান্ত ট্রেন যাত্রায় ফেরার এই মুহূর্তটাও মনের গহীনে স্মৃতির পাতায় আজ জীবনের জন্য গেঁথে রইল। দুর্দান্ত একটি ডে ট্যুর হলো আজকে আমাদের। যদি সত্যি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে এখনই সাবস্ক্রাইব করুন, বন্ধুদের দেখার জন্য শেয়ার করে দিন, লাইক করুন। আর পরবর্তী গন্তব্য কোথায় হতে পারে এখনই জানিয়ে দিন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।